আবার ফাঁসির দিকে চলে যাচ্ছে। এই কাহিনী বলতে গেলে লম্বা হয়ে যাবে অনেক। আমি যেহেতু কালের সাক্ষী, অনেক ঘটনা আমার সামনে আছে, আমার কাছে আছে। চিন্তা করে আমি কোরআনের একটি আয়াত খুঁজে পেয়েছি, ওই আয়াতটি আমি আপনাদেরকে শোনাতে চাই। সূরা আহজাবের 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাহাদুল্লাহি আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মাঝে তারা তাদের কৃত ওয়াদা রক্ষা করেছে। তাদের কৃত ওয়াদা কি ছিল? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত জানার পরে আমার বিশ্বাস স্থাপন হয়েছে, কেন মাওলানা মতিউর রহমান নিজামী কোন ড্রেস পরে ফাঁসির মঞ্চে যাবে তার ছেলেকে জিজ্ঞাসা করতে পারে। কারণ তারা তো আল্লাহর কাছে কি ছিল? ওয়াদাবদ্ধ ছিলেন, শপথকৃত ছিলেন। ওই ওয়াদা রক্ষার কারণেই তারা ফাঁসির মঞ্চে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় নাই, তারা চলে যেতে পারছে। এটাই হলো বায়াত, এটাই হলো শপথ। এই শপথ যারা নেয় তাদের প্রতি আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনদের উপর আমি সন্তুষ্ট হয়েছি। সম্মানিত প্রিয় ওয়ার্শবতী ভাইরা, আপনারা কি আল্লাহ সন্তুষ্টি চান না? কে কে চান দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। যদি আপনারা আপনার আল্লাহ সন্তুষ্টি চান, তাহলে আমি বলবো কোরআনের ভাষায় আপনাদেরকে অবশ্যই বায়াত নেওয়া উচিত। কি বলেন আপনারা? অবশ্যই বায়াত নেওয়া উচিত। আমি অনুরোধ জানাবো দায়িত্বশীলদেরকে, আমার এই সিনারিওটা আমার কাছে ভালো লাগে নাই। আমি কুষ্টিয়া ওয়ার্শবতী সম্মেলন করেছিলাম, আপনার বিশ্বাস ভাই ছিল ওখানে। প্রায় 60% রোকন, 40% রোকন নয়, কিন্তু আমার এখানে মনে হলো যেন প্রায় অলমোস্ট 75% এখানে যারা রোকন না তারা ওয়ার্ড সভাপতি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসি দিনের কারণে, আপনাদের সাথে কথা বলছি দিনের কারণে। আমার মোবারকের 4 পয়সার দাম নাই যদি আমি জামাত ইসলামের দায়িত্বশীল না হতাম। কেন আপনারা আমার কথা শুনবেন? ওয়াই শুড? আমি কে? সুতরাং আমার অনুরোধ থাকলো, আপনারা এই একটা সেশন, এই সেশনের মাঝে আপনার রোকন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি তো ভাবছিলাম যে ম্যাক্সিমাম রোকন, সেই জন্য একটু চিন্তা করে আসছিলাম অন্যভাবে। ভাইরা, সংগঠনকে মজবুত করা, সংগঠনকে এক্সটেনশন করা, সংগঠন সম্প্রসারণ, এই 3টা পয়েন্টের উপর আমি ছোট্ট করে কথা বলবো। 1979 সন 26, 27, 25, 26, 27 আপনার প্রতিনিধি সম্মেলন হয় 1979 সনে। কত সনে? খেয়াল রাখবেন, ইতিহাস না জানা থাকলে আগানো যাবে না। এই 1979 সনে হোটেল ইডেন চত্বরে, আমি জানি না কেউ আছেন কিনা, কেউ কেউ সম্মেলনে অংশগ্রহণ করতে পেরেছেন? কেউ নাই, মানে ওই বয়স আপনাদের হয়নি এখনো। ওই সময় মাত্র 448 জন লোক রোকন ছিল। কতজন? 448 জন রোকন। তার মাঝে 11 জন মহিলা রোকন, 437 জন পুরুষ রোকন নিয়ে 1000 লোক নিয়ে সারা বাংলাদেশ থেকে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই 1979 সনের পরে আমি এই বক্তৃতাটা যখন লিখি তখন 43 বছর বয়স, এখন বয়স দাঁড়িয়েছে 46 বছর। এই 46 বছরের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামীর সম্প্রসারণ আল্লাহ কোন জায়গায় নিয়ে গিয়েছে, এটাই তার প্রমাণ যে আপনার 448 থেকে 1,27,154 জন রোকন এখন বাংলাদেশ জামাত ইসলামীর। আলহামদুলিল্লাহ বললেন না? ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, এই তো বুঝি না। এর মাঝে যে 11 জন মহিলার রোকন ছিল, সেই 11 জনের জায়গায় এখন 52,434 জন রোকন। আলহামদুলিল্লাহ। এবং আপনারা শুনলে খুশি হবেন, অবশ্যই খুশি হবেন যে ওই 11 জনের প্রথম যে রোকন, একদম 1 নম্বর রোকন, 1 নম্বর মিহি আফা, এই ঝিনাইদহ, ওনাদের সর্বশেষ যে বোনটা, এই বোনটা ইন্তেকাল করেছে আরো প্রায় 3 বছর হবে। ওনার ওসিয়ত ছিল আমি যেন ওনার জানাজার নামাজ পড়াই। আমি চলে গেছিলাম, আমি সফর থেকে চলে গেছিলাম, খুব সম্ভবত যশোর পর্যন্ত পার হয়ে নড়াইলের দিকে চলে যাওয়ার পরে আমাকে টেলিফোন করা হলো, মেবি আমার যতটুকু স্মরণ আসে, অথবা আমি ঢাকা থেকে আসছি, যেটাই হোক, আমি আইসা ওনার জানাজা শরীক হয়েছি এবং আমি ওনার নামাজে জানাজা পড়াইছি আমি নিজে। এই অঞ্চলের প্রথম মহিলা রোকন ওই 11 জনের একজন, উনি প্রথম বাংলাদেশ জামাত ইসলামী রোকন, যার জন্য এই অঞ্চলে মহিলাদের কাজ বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে এখানে মহিলাদের কাজ অনেক বেশি উন্নত। আলহামদুলিল্লাহ বলি।
সুতরাং এই সংগঠনের সম্প্রসারণের জন্য আমি মনে করি সংগঠনকে মজবুত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সংগঠন ছাড়া করা ছাড়া কোনো গতি আছে বলেন? সংগঠন করা যে ফরজ, এটা কারা কারা বিশ্বাস করেন? এটা হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ায়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এটা ফরজিয়াতের আয়াত, নির্দেশের আয়াত, আমরের সিগার আয়াত এটা। সুতরাং সংগঠন করা কি ফরজ। এই সংগঠনকে মজবুত করতে হলে আমাদের কি করণীয় লাগবে? আপনি দেখেন, সংগঠনের ছোট্ট একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবে আবু তালিবে কত বছর ছিল? কত বছর ছিল? 3.5 বছর বলা হয়, তাই তো? ধরে নেই ইতিহাস আমরা এটাই জানি, 3.5 বছর ছিল। খাদ্য ছাড়া, সবকিছু ছাড়া বয়কট করা হয়েছিল। শুধু জেল না, বয়কট। এখন তো জেলখানে মাছের টুকরা পাওয়া যায় নাকি? সপ্তাহে একদিন গোশতও দেয়, ডালটা তো প্রত্যেক দিনই দেয়। আপনাদের যশোরে আমি ছিলাম 3 মাস, ভালোই খাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সময় এগুলো কিচ্ছু ছিল না। উনি মুক্ত হন নাই। কখন মুক্ত হইলেন? উনি মুক্ত হইলেন যখন 9টি গোত্র একত্র হয়ে, সংগঠিত হয়ে যখন প্রতিবাদ করলো, তখনই কিন্তু উনি মুক্ত হলেন। কথা কি বুঝাইতে পারছে কিনা? সংগঠনের গুরুত্বটা কত বেশি বলে করেন। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি মানুষ। 206 কোটি হলে মুসলমান। এই 206 কোটি মুসলমানকে ট্রাম্প, নেতানিয়াহু থেকে শুরু করে কেউই আমলে আনে না, ডরায় না, ওরা পাও চাটে। পৃথিবীতে ভয় পায় সংগঠিত কয়েক কোটি মানুষকে, কয়েক কোটি পৃথিবীতে সংগঠিত লোককে। আপনার ট্রাম্প সহ পুরা পাশ্চাত্য ভয় পায়। কেন ভয় পায়? তারা কি সংগঠিত। বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়া বাংলাদেশে যত ইসলামপন্থী দল আছে, আপনি বলেন দেখি, কাউকে ছোট করছি না, সরকার কি এত ভয় করে বলেন? ভয় করে না। কারণ জামাত কি সংগঠিত, জামাত সংগঠিত। সুতরাং এই সংগঠনকে যদি আমরা সংগঠনকে যদি মজবুত করতে চাই, তাইলে কয়েকটা বিষয় লাগবে। এই কয়েকটা বিষয়ের কথা আমি বলবো। 1 নাম্বার, লিডারশিপ কোয়ালিটি। 1 নাম্বার কি? লিডারশিপ। এই রোকন ছাড়া লিডারশিপ হবে? দুর্বল হবে। কি হবে? দুর্বল হবে। নেতার ব্যাপারে কোরআনের একটি আয়াত, খুব সম্ভবত সূরা বাকারার 141 নম্বর আয়াত। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কেমন কোয়ালিটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর? যতগুলো পরীক্ষা আল্লাহ করলেন, পাশ করলো কে? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। পাশ করার পরে ওনাকে কি বানাইলেন? নেতা বানাইলেন। তাহলে বোঝা যায় নেতার প্রথম কোয়ালিটি হলো, যেই কোনো প্রকারের পরীক্ষা, ত্যাগ, কোরবানি আসে, নেতা কি করবে? পাশ করতে হবে। 1 নাম্বার কোয়ালিটি, নেতাকে ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় পাশ করতে হবে। দ্বিতীয় কথা হলো যে নেতাকে এফিশিয়েন্ট হতে হবে, দক্ষ হইতে হবে। এরপরে পেশাদারিত্ব সম্পন্ন হতে হবে। যিনি লিডার হবেন তার 2টা কাজ। কটা কাজ? এটা বুঝতে হবে। কিন্তু নেতার কাজ করা আপাতত বলতেছে 2টা। একটা হলো তার যে ফলোয়ার মানে জনশক্তি, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যে জনসাধারণ আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই 2 কাজ যখন নেতা করবে, তখনই কেবলমাত্র সে সোসাইটিরও নেতা হবে, সংগঠনের নেতা হবে। এখন তো আপনি ওয়ার্ড সভাপতি, আমি অমুক, এখানে যারা আছি, নির্বাহী পরিষদ সদস্য, কয়টা লোক আমাকে চেনে জানে? মানে আমি ওয়ার্ড সভাপতি ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা শুধু সংগঠনের নেতা হবেন না। শুধু সংগঠনের কয়েকটা কর্মীর ওখানে আপনাদের সালাম দেয়, এরা হবেন না। আপনি আপামন জনসাধারণের মানুষ হবেন। কথা পরিষ্কার কিনা? এই রেজাল্ট কিন্তু আমাদেরকে দিয়েছে, নাকি দেয় না? মানুষ দিয়েছে। এই মানুষগুলোকে এখন যদি কানেক্টিভিটি করতে না পারেন, আস্থায় আনতে না পারেন, এই মানুষ আবার দেখবেন আপনার বিরুদ্ধে চলে যাবে। কি বলেন? সুতরাং এই মানুষকে সংগঠন মুক্ত করা, সংগঠনের টাচে আনা, এই দায়িত্ব কিন্তু ওয়ার্ড সভাপতিদেরকে পালন করতে হবে। পরিষ্কার? দ্বিতীয় যে জিনিস লাগবে একটি মজবুত সংগঠনের, নেতার পরে লাগে কি? নেতার পরে কি প্রয়োজন? বলেন না, আপনারা বলেন না। হ্যাঁ, কর্মী বাহিনী। গুড। কে বলছেন? কারা বলছেন?
মাশাআল্লাহ, সবাই বলছেন। নেতার পরে যেটা দরকার সেটা হলো কি? কর্মী বাহিনী। কর্মী বাহিনীদেরকে যে আদর্শ আছে, আদর্শের অনুসারী বানাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি একটা কথা এখানে বলে যাই, আজকে আপনারা 5 জন এমপি, আমি গতকাল বসছিলাম এমপিদেরকে নিয়ে, 4টা প্রবলেম তৈরি হয়ে যাবে এমপিদের সামনে। 1 নাম্বার, জনগণের চাহিদা বৃদ্ধি পাবে। বলেন কি আপনারা? আমাদের কর্মীদের চাহিদা বৃদ্ধি পাবে। কর্মীদের ভিতরে যারা ব্যবসা করে তাদের চাহিদা বৃদ্ধি পাবে। কর্মীদের ভিতরে যারা কন্ট্রাক্টারি করে তাদের চাহিদা বৃদ্ধি পাবে। উপর্যুপরি বিএনপির প্রেসার তৈরি হয়ে যাবে। এই 5টা প্রেসার নেওয়ার মতো অবস্থা আমাদের এমপিদেরকে বহন করতে হবে। সুতরাং আদর্শের অনুসারী সংগঠনভুক্ত লোক যদি বানান, যদি কর্মী বাহিনী তৈরি করা যায়, তাহলে কর্মীরা কোনো অবস্থাতে দায়িত্বশীলের কাছে কোন আনডিও কোনো ক্লেম করবে, আনডিও কোনো ক্লেম করবে না। এক্ষেত্রে একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিসটা আমি বলতে পারবো না, সময় নাই, আমার মুখস্থ আছে হাদিসটা। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আমাদের বিশ্বাস ভাই প্রায় হাদিসটা বলে, আমি অনেক জায়গায় বলি। এটা মিশকাত শরীফের আছে, মুসনাদ আহমদে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল বলছেন আমাকে 9টি কাজের আদেশ করা হয়েছিল। কয়টা কাজ? 9টা কাজ। হাদিসটা খুঁজে বের করবেন। হাদিসটা আছে, গুগলে আছে, চ্যাট জিপিটিতে আছে, আবার হাদিস শরীফে আছে, গুগল বাইর করবেন। আমাকে 9টা কাজের আদেশ করা হয়েছিল। আমারানি রাব্বি তিসঈ, এই 9টি কাজের আদেশ করা হয়েছিল। আমি এই 9টি কাজের আদেশ তোমাদেরকে বলে গেলাম। এই হাদিসটা মেনে যদি কর্মীদেরকে তৈরি করেন, তাহলে কোন কর্মী তার দুনিয়ার কোন চাহিদা অন্যায়ভাবে আপনার কাছে প্লেস করবে না। সুতরাং কর্মী তৈরি করতে হবে কি? আদর্শের অনুসারী কর্মী তৈরি করতে হবে, ত্যাগী জনশক্তি তৈরি করতে হবে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। 3 নাম্বার হলো জনসমর্থন। জনসমর্থন আছে কিনা এখন বলেন? এই যে একজন আমাকে প্রশ্ন করলেন যে আমরা ভোট দিলাম, জামাত ভোট রাখতে পারলো না। ভোটটা দিছে কারা? জনগণ ভোট দিয়েছে। জনগণ এবার চোখ বন্ধ করে জামাত ইসলামীকে ভোট দিয়েছে। আমি একদম পুরা ইলেকশনের অ্যানালাইসিস আমার কাছে আছে। ইভেন তো এই যশোর 3-এও জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে। কথা বুঝাইতে পারছি কিনা? এটা আরেক ইতিহাস। এটা আমরা আমাদের বৈঠক আছে, বৈঠকে পর্যালোচনা করব। সুতরাং জনগণ ভোট দিয়েছে, জনগণ আমাদের উপর আস্থা স্থাপন করেছে। তাদের মনে হয়েছে যে এবার জামাত ইসলাম গেলে পরে একটা ইনসাফ কোন সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই জনসমর্থন এখন পর্যন্ত আছে কিন্তু, নাকি বলেন? এখনো আছে। আপনারা পালস টিপবেন। আমাদের সমস্যা হলো আমরা একটা কাজ করে এরপরে ঘুমায়া পড়ি, আবার একটু শ্বাস নেই, তারপরে গিয়ে আবার শুরু করি। মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মাঝে অনেক কিছু ঘটে যায়, আমরা নিজেরা জানি না। আমি উপজেলা আমির ভাইদেরকে অনুরোধ করব, আপনার ওয়ার্ড সভাপতি ভাইদেরকে নিয়ে ইউনিট পর্যায়ে গিয়ে জনসাধারণের সাথে, ওই আস্থাকৃত জনসাধারণের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন। তাইলে আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনারা ভালো করবেন। ইতিমধ্যে বিএনপি জনগণ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা কালকে যে প্রোগ্রাম করলাম, 4 তারিখে যে প্রোগ্রাম করলাম, প্রচুর জনসমর্থন, প্রচুর পাবলিক এসে আমাদের প্রোগ্রামে জড়ো হচ্ছে। তারা চায় আমার ছেলেরা এই জুলাইকে ধারণ করার জন্য শহীদ হয়েছে, আমি আমার প্রয়োজন আমি শহীদ হব, আপনারা রাস্তায় থাকেন। সুতরাং মানুষের এই যে কনসেপ্ট, মানুষের এই যে সেন্স, এটাকে আপনাদের কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। এরপরে হলো প্রভাবশালী ব্যক্তি। ওই যে ডিপ স্টেট বলছেন না, প্রশ্ন করছিলেন তো একজনে, নাকি? এই ডিপ স্টেটের ভিতরে প্রভাবশালী ব্যক্তিরাও পড়ে, যারা মেকানিজম করে। এই জাতীয় লোকদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এটা আপনারা যে লেভেল করবেন করবেন, কেন্দ্রীয় সংগঠন আরো উপরে লেভেলে করবে, বাট এটার প্রয়োজন আছে। এরপরে হলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়া। এই যে ইলেকশন করছেন, কেন্দ্র দিচ্ছে, আপনারা দিচ্ছেন না টাকা পয়সা? দিয়া তো থেমে গেছেন নাকি? কি বলেন আপনারা? আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কেন্দ্র থেকে পয়সা দেওয়ার মতো কেন্দ্রের অবস্থা নাই। আপনাদেরকে কালেকশন করে আপনাদেরকে নির্বাচন করতে হবে। কি মন খারাপ হয়ে গেল নাকি? মন খারাপ হয়ে গেল নাকি? ঠিক আছে, ওই সময় এসে আবার আপনার অর্থের ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপরে হলো যে চেইন অফ লিডারশিপ থাকতে হবে। এখানে প্রবলেম আমাদের একটা, যিনি ওয়ার্ড সভাপতি তিনি বহু বছর ওয়ার্ড সভাপতি, যিনি থানা আমির মাশাআল্লাহ উনি মনে করেন যে আর থানা আমির দরকার নাই, যিনি জেলা আমির তিনিও মনে করেন যে আমি তো আসি। ভাই, এরকম হলে চলবে না। চেইন অফ লিডারশিপ তৈরি করতে হবে। ওয়ার্ড সভাপতি মনে করবেন আমি এই বছর পর্যন্ত চালাবো, এরপরে আমি একজন, আমার পিছনে যেন একজন লোক তৈরি হয়ে যায়, এরকম একটা লোক আমি তৈরি করব। এটা সম্ভব না? আমি বিদেশে চাকরি করছি, আমার একজন বস ছিল ফ্রান্সের,
কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। উনি ফ্রান্সের বস, একটু 4 ফিটের বেশি হবে না, মাথা ভর্তি লইল তার বুদ্ধি। সে আমাকে একদিন বলতেছে, মিস্টার মুবারক, আমার খুব সুন্দর করে ডাকতো নাম, খুবই ভালো করে আমার নামটা ডাক দিত, খুব মজা লাগতো। আমার বাংলাদেশের আমার মানুষ এত সুন্দর করে আমার ডাকে না, ওই সে আমার যেভাবে ডাকতো, মিস্টার মুবারক। এরপর আমি তো চায়ের থাকলাম, তার দিয়ে দেখে কি বলে, কারণ সে ইংরেজি বলবে, বাংলা তো আর বলবে না। সে বলে, ইফ সামওয়ান নক ইউর চেয়ার ইউ উইল থিঙ্ক ইউ উইল গেট দ্য প্রমোশন। বাংলা হইল, তোমার এই চেয়ারের পিছনে কেউ যদি নক করে তাহলে বুঝবা যে তোমার প্রমোশন হয়েছে, তুমি সামনের সিটে যাবা, ওই সিটে আরেকজন বসার উপযুক্ত হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের অফিস আদালত, আমি তো চাকরি করছি, বাংলাদেশের অফিস আদালত মনে করে, বেডা আমারে তুমি থিঙ্গায়া তুমি হইবা প্রমোশন না, কোনো অবস্থাতে চেয়ার ছাড়া যাবে না। এটা হয় কিনা বলেন? ইল্লা মাশাআল্লাহ জামাত ইসলামী আমাদের এটা নাই। তবে গ্যাপ আছে জামাত ইসলামের। জামাত ইসলামের ভাইরা লোক তৈরি করতে পারে না, সুতরাং চেইন অফ লিডারশিপ তৈরি করতে হবে। ঠিক আছে, সোশ্যাল লিডার বানাইতে হবে। সোশ্যাল লিডার কারা কারা মনে করেন এখানে সোশ্যাল লিডার? বলেন, হাত তোলেন দেখি। বিরাট তো ঝামেলা ফেলে দিচ্ছি নাকি? সবাই হাত তোলেন। এভরিওয়ান ইজ সোশ্যাল লিডার, আলহামদুলিল্লাহ। বলেন, আমরা সোশ্যাল লিডার হব, আমরা জনগণের হব, জনগণের সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকব, আমরা জনগণের সালাম পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সোশ্যাল লিডার হইতে হবে। এরপর হইল প্রভাবশালী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে মিশতে হবে, জনশক্তির মান উন্নয়নের চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে হাত তোলেন দেখি, এমন একটি ওয়ার্ড কে আছেন যার যার 9টা ইউনিট আছে? হাত তোলেন, খেয়াল করে না, আমি তো বক্তৃতা এমনি এমনি দেই না। একটু বলে রাখি, আমার একটা ইয়া আছে, গবেষণা আছে। আমি তো ইউনিট সভাপতি থেকে এখানে আসছি। আমি 1990 সনে সৌদি আরব থেকে ফিরে এসে আমি ইউনিট সভাপতি হিসাবে আমি ঢাকা মহানগরী যাত্রাবাড়িতে কাজ শুরু করি, এবং ইউনিট সভাপতি অবস্থা আমি রোকন হই। আমি ওয়ার্ড সভাপতি হয়েছি, আমি থানা সেক্রেটারি হয়েছি, আমি থানা আমির হয়েছি, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছি, তারপর আমি কেন্দ্রে আসছি। আমি বুঝি লোকাল অর্গানাইজেশন, নিচের অর্গানাইজেশনের স্ট্রাকচারটা সবল হইলে কি হয়। আমি একটা গবেষণা করে ঢাকা মহানগরী যখন সহকারী সেক্রেটারি ছিলাম, তখন আমি আসলে সাবজেক্টের উপর বক্তব্য রাখতাম। তখন আমি বলছি 200 লোক হইলেই ঢাকা মহানগরীকে একটা ইউনিটে রূপান্তর করা লাগবে। কত লোক? 200 লোক। যেখানে 200 লোক সেখানে একটা ইউনিট, যেখানে 200 লোক সেখানে একটা ইউনিট। বাট এটা ইউনিয়নের সম্ভব না, ইউনিয়নে তো পারা যাবে না। ইউনিয়নের জন্য আমি ঠিক করেছি একটা ইউনিয়ন মিনিমাম 80টা ইউনিট হইতে হবে। এখানে ইউনিয়ন কোন আমির আছেন? এখানে ইউনিয়ন আমির কে আছেন? আচ্ছা, একজন উঠেন, অসুবিধা নেই, কোন সমস্যা। আপনি দাঁড়ান, আপনার ইয়া কটা? মহিলা পুরুষ 26টা, অনেক পিছনে আছেন আপনি এখনো। ঠিক আছে, কটা বানাইতে হবে? আমি বলে রাখি আপনাদেরকে, এটা আমার অ্যাসেসমেন্ট, এটা আমার গবেষণা। যেই দিন বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক ইউনিয়নে 80টা করে ইউনিট বানাতে পারবে, সেই দিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা থেকে আর কেউ সরাইতে পারবে না, সিমেন্টেড ওয়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওয়ার্ড সভাপতি ভাইয়েরা চেষ্টা করেন, নাকি 81 আওয়ানি হয়ে যাবে? 81 আওয়ানি হয়ে যাবে না, চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে কোনো এক সময় এসে। এরপরে হইল শেষ 2-3টা কথা, পরিকল্পনা। পাইছেন না পরিকল্পনা? পরিকল্পনা পেয়েছেন? কারা কারা পাইছেন হাত তোলেন। জি বিশ্বাস ভাই, আপনি এগুলো দেখবেন আমার তরফ থেকে। ঠিক আছে, এখনো পরিকল্পনা অনেকে পান নাই, পেয়ে যাবেন, যেহেতু ইলেকশন গেছে তো আমরাও দিয়েছি, বেশি দিন হয় নাই। পরিকল্পনা নিয়ে পরিকল্পনার আগে পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, পরিকল্পনা, লিখিত পরিকল্পনা করবেন। এই পরিকল্পনার উপর আমার একটা প্ল্যান আছে। আমি এটা ওনার বক্তৃতা দিতে গেলে আরো আধা ঘন্টা চলে যাবো, আজকে দিলাম না, আরেকদিন আসবেন ইনশাল্লাহ, যদি আপনার দাওয়াত দেন। যে পরিমাণ খাওয়া দাওয়া সকালে দিছে মাশাল্লাহ, এরকম খাইলে দাওয়াত নেব। তবে পরিকল্পনার ব্যাপারে 4টা শব্দ বলে দেই, কলম থাকলে লিখে নেন। জানা আছে, বহু বলছি, আজকে আবার বলতেছি। যেই কেউ পরিকল্পনা করবেন, 4টা শব্দ, দুনিয়া চলে 4টা শব্দে।
যে চারটা শব্দের উপর সারা দুনিয়া চলে। ট্রাম্প সারা দুনিয়ার উপর ছড়ি ঘোরায় এই চারটা শব্দ দিয়ে, চীন ছড়ি ঘোরায় চারটা শব্দ দিয়ে। এই চার শব্দ যে প্রতিষ্ঠানে এস্টাবলিশ, সেই প্রতিষ্ঠানে আজকে বাংলাদেশে তত্তর করে ব্যবসা করে যাচ্ছে। সুতরাং জামাত ইসলামের এই চারটা শব্দ আছে, আগাচ্ছে, তবে পরিমাণ কম। চারটা শব্দের প্রথম শব্দ হলো এস। এস বুঝেন তো নাকি? প্রথম শব্দ কি? আবার বলেন, জোরে বলেন। প্রথম শব্দ এস। আমার 3 মিনিট টাইম আছে। এস মানে স্ট্রেংথ। এস মানে স্ট্রেংথ, আমার সক্ষমতা কি আছে। পরিকল্পনার প্রথম শর্ত হলো, আশরাফ ভাই, প্রথম শর্ত হলো আমার স্ট্রেংথ কি আছে, আমার সামর্থ্য কি আছে, আমার শক্তি কি আছে, এটা জানা উচিত না? যেটা আসতে বলেন কেন? জোরে বলেন। এই স্ট্রেংথ সম্পর্কে আপনাকে জানতে হবে। জেলা আমির যদি না জানে আমার এই জেলার মাঝে কি আছে, পরিকল্পনা বানাতে পারবে না। ইউনিয়ন আমির যদি না জানে, পারবে না। উপজেলা আমির যদি না জানে আমার স্ট্রেংথ কি আছে, জানাইতে পারবে না। জামাত ইসলামের প্রথম স্ট্রেংথ হলো তার জনশক্তি। কি বলেন? তার প্রথম স্ট্রেংথ তার জনশক্তি। এরকম মরাল ক্যারেক্টার সম্পন্ন জনশক্তি বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের নাই। এটা হলো বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীলদের প্রথম কি স্ট্রেংথ, তার জনশক্তির স্ট্রেংথ। কথা পরিষ্কার কিনা? দ্বিতীয় হইল ডাব্লিউ। দ্বিতীয় কি? ডাব্লিউ। ডাব্লিউ মানে উইকনেস। ডাব্লিউ মানে উইকনেস। আমার কি দুর্বলতা? কি 1 নাম্বার দুর্বলতা, সংগঠন বলছে আমাকে 90 ঘন্টা সময় দিতে, আমি 40 ঘন্টা সময় দিই। কি বলেন, ঠিক আছে কিনা? সংগঠন আমাকে যা যা বলে দিচ্ছে আমি তার 50%। এই 50% ধরে নেন আপনার উইকনেস। আমার কোয়ালিটি হওয়া দরকার। আই ডোন্ট হ্যাভ এনি কোয়ালিটি। আমাকে সংগঠন বলে দিছে যে যদি তুমি দেশ চালাতে চাও, ভালো সংগঠক হতে চাও, ভালো অর্গানাইজার হতে চাও, তাহলে পরে কিসে যদি তুমি ভালো অর্গানাইজার হতে চাও, তাহলে তোমাকে কি কমপক্ষে 2টা ভাষা তোমাকে শেখা দরকার। কটা ভাষা? কমপক্ষে 2টা ভাষা শেখা দরকার। শোনা যায় কিনা? 2টা ভাষা শেখা দরকার। অবশ্যই আরবি ভাষাটা জানা উচিত, অবশ্যই ইংরেজি ভাষাটা জানা উচিত। এই জাতীয় কোয়ালিটি যদি না থাকে, এটা আমার উইকনেস। আমি সময় দিতে পারছি না, উইকনেস। আমি মানুষের সামনে এক্সাম্পল হইতে পারতেছি না, উইকনেস। এটাকে বুঝতে হবে, এটা প্ল্যানিং এর সময়। এরপরে ও ও মানে কি? হ্যাঁ, অপরচুনিটি, সুযোগ কি আছে। 1 নম্বর সুযোগ, বাংলাদেশ জামাত ইসলামী এখন বিরোধী দলের কি কি বলেন? বাংলাদেশ জামাত ইসলামী এখন বিরোধী দল। কিরে ভাই, আপনাদের খুশি হইলেন না মনে হয়? 1 তারিখে যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছিল, এখানে যারা আছেন সবাই জেলে থাকা কথা ছিল। আমরা জেল থেকে বেরিয়ে আমির জামাতকে জিজ্ঞাসা করেছিলাম কি করছেন। তিনি নির্বাহীতে বলছিল যে আমি একটা প্রোগ্রাম ডেকে দায়িত্বশীলদেরকে বলছি আপনারা আপনাদের মতো করে সেফ জোনে চলে যান। বিদেশের ভাইদেরকে টেলিফোন করে বলছিলাম আমাদের পক্ষে হয়তো আর দেশের সংগঠন চালানো সম্ভব হবে না, আমরা সবাই হয়তো জেলখানা থাকবে, কিন্তু জামাত তো বন্ধ হবে না। তোমরা বিদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী তোমরা চালাবা। সেই সংগঠন এখন বিরোধী দল। এটা কি অপরচুনিটি না? ওরা বুঝতেছেন কিনা? এখন কি ইচ্ছা করলে পুলিশ হ্যান্ডকাপ পরাইয়া দিবে না? ইট ইজ দ্য অপরচুনিটি। দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর জামাত ইসলাম। এটা দায়িত্বশীলকে বুঝতে হবে, তারপরে পরিকল্পনা নিতে হবে। আগের মতো পরিকল্পনা নিলে হবে না। হবে? আগে পরিকল্পনা নিয়েছেন 500 সহযোগী বানাবেন, এখন কি 500 বানাবেন? এখন তো 50,000 সহযোগী বানাবেন। ডাক দিলে লোকেরা চলে আসবে। কি বলেন? একটা শুধু কাহিনী বলি। 23 সালে জেলখানায় লোকাল গভর্নমেন্ট ইলেকশন, আমরা সব জেলে, নির্বাচন কমিটি পুরো একসাথে জেলে, সেক্রেটারি জেনারেল সহ আমরা সহ। খবর পাইতেছিলাম যে সাহস পাইতেছে না লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে। আমার সবচেয়ে প্রতিষ্ঠিত জেলা ঝিনাইদহ, কালকে ঝিনাইদহ আমেরিকা বলছি না, বলছিলে যে আমরা জেলে, আপনি ইলেকশন করলেন না, মেম্বার খুব কম, দাঁড়ায় না ডরে ভয়ে। আর কালকে রিপোর্ট নিয়ে বক্তব্য দেখলাম
এখন ইন্টারেস্টেড অনেকে আপনার দাঁড়ানোর জন্য। চেয়ারম্যান পদে অনেকে দাঁড়াইতে চায়, মেম্বার পদে অনেকে দাঁড়াইতে চায়। মাশাআল্লাহ, খুশি লাগলো আমার কাছে। ভালো, এটা কোনো না, ক্ষতির কিছু না। এরপরে আমরা যাকে দিব তিনি করবেন, যাকে দিব না তিনি বসে পড়বেন না, তিনিও দাঁড়িয়ে থাকবেন। কোনটা? এই অপরচুনিটি। এরপরে 3 নাম্বার হলো টি। টি মানে থ্রেট। টি মানে কি? থ্রেট। এখন আমাদের প্রথম থ্রেট কি? প্রথম থ্রেট হলো যে সরকার জুলাইকে ওন করে না, জুলাইকে ওন করে না। এই সরকারের পেটোয়া বাহিনী আওয়ামী লীগের মতে আবার রাস্তায় কি করবে? লাঠির ভূমিকা পালন করবে। প্রশাসন আবার আওয়ামী লীগের মতো হয়ে যেতে পারে। এগুলো সব কি? থ্রেট। ইলেকশন করেছি, অর্থ করে পকেটে, এখন আর নাই, আবার পয়সা কোত্থেকে দেই, চিন্তা অস্থির। এটা কি? থ্রেট। এই 4টা শব্দকে সামনে রেখে এই থেকে শুরু করে সকল দায়িত্বশীলরা প্ল্যান তৈরি করবেন। আর একটা ট্যাক্স দিয়ে যাই, আজকে কথা আর বলবো না। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিস্তি বানানোর অর্ডার কেন করলেন এবং কিস্তি কিভাবে বানানো হলো, এই কিস্তির রেজাল্ট কি, এই কিস্তির খরচ দিছে কে, এবং এই কিস্তিতে কামটা হয়েছে কি, এই 8টা প্রশ্ন এখানে আছে। আমি বাইর করছি, আমার এখানে আছে। এই 8টা প্রশ্ন খুঁজে বের করে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করবেন। আমার বিশ্বাস 2026 সালে জামাত কার এইভাবে উঠে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? গ্রাফিক্স দেখাইতে পারলে বোঝা যেত। ঠিক আছে, আমার এইভাবে প্রজেক্টে তৈরি করা আছে, গ্রাফ একদম দেখবেন যে সাই করে প্লেন যখন উপর দিকে ওঠে। জামাতের ডেভেলপমেন্ট 2026 সালে এইভাবে গ্রাফ হবে ইনশাআল্লাহ। কি বলেন? ভালো ভালো লোকজন জামাত ইসলামের সাথে আসবে ইনশাআল্লাহ। সমাজে ম্যাটার করে এরকম লোকজন জামাত ইসলামের সাথে সম্পৃক্ত যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সংসদ সদস্য বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের আবার, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দান করুক, আল্লাহ তাআলা তাকে তরক্কি দান করুক, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে জামাত ইসলামীকে আপামর জনসাধারণের একটি সংগঠনে পরিণত করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি 2 মিনিট আপনাদের সামনে এই বর্তমান অবস্থার উপর কথা বলছি। অগাস্টের বিপ্লবে 1400 জন শাহাদাত বরণ করেছে। এদের লিস্ট বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কারো কাছে নাই। ইন্টারিম গভর্নমেন্ট ফাঁকা বলে আওড়িয়েছে যে আমরা এই শহীদদের কাছে এই করেছি সেই করেছি। আমরা খবর নিয়ে দেখলাম শহীদদের জন্য স্পেসিফিক তারা কিছুই করে নাই। ওই যে বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান ধারে ধারে গিয়ে ওই শহীদ পরিবারকে সহযোগিতা করেছিল, এবং পঙ্গুদেরকে নিয়েও আমরা প্ল্যান পরিকল্পনা তৈরি করছি। আমরা শহীদদের জন্য স্মরণিকা তৈরি করেছি। এটা আমাদের কমিটমেন্ট। যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিল, যারা আজকে আমাদেরকে এইভাবে কথা বলার সুযোগ করে দিল, 26 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ করার জন্য যারা জীবন দিলেন, তাদেরকে আমরা জাতির কাছ থেকে হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়ভার এবং তাদের দেখভালের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে। আমরা ধিক্কার জানাই সরকারকে। এই প্রাইম মিনিস্টার তারেক সাহেব প্রথম দিকে না বললো, শেষের দিকে বক্তৃতা বলেছিলেন হা ভোটে আপনারা ভোট দিন। এখন হা জয়যুক্ত হয়েছে, কিন্তু তিনি হায়ের সাথে নাই। যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আমরা বলছি মুনাফিকি আচরণ ত্যাগ করেন, মুনাফিকি আচরণ ত্যাগ করেন। মুনাফিকের স্থান আল্লাহ তাআলা নিজেই জাহান্নামের সর্বশেষ স্তরে রেখেছে। সুতরাং এই মুনাফিকি আচরণ ত্যাগ করেন এবং শহীদদেরকে মর্যাদা দিতে শিখুন। জুলাই সনদকে আইনের ভিত্তি না দিলে পরে বাংলাদেশ জামাত ইসলামী সংসদে এবং রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আগামীতে আমরা লিফলেট তৈরি করেছি জনসাধারণের কাছে যাওয়ার জন্য। আমরা লিফলেটের মাধ্যমে, আমরা বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনারের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা শহীদদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করতেছি। সবকিছু মিলেই সরকারের উপর একটা প্রচন্ড চাপ আপামর জনসাধারণের জন্য সহ আমরা দিতে চাই, যাতে করে সরকার জুলাই সনদকে আইনে রূপান্তর করে এবং জুলাই সনদের প্রত্যেকটি আইন যেন তারা মেনে নেয়। সুতরাং আমরা ওয়াদাবদ্ধ জাতির কাছে যে জুলাইকে নিয়ে আমরা কাজ করব। জুলাইকে বাস্তবায়নের জন্য আবার যদি রাজপথে সংগ্রাম লড়াই করতে হয় আমরা তাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই উদাত্ত আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।